সাইডে তো বা অনেক পানি জমছে। এভাবে ডাল রান্না করলে তাড়াতাড়ি হয়, অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আমি লাইট বন্ধ করে দিচ্ছি কারণ আজকে এত সুন্দর রোদ উঠছে, রোদ এসে একদম চুলায় পড়ছে। বিসমিল্লাহ। অল্প তেল দিয়ে কয়েকটা পরোটা ভেজে নিলাম। দেখেন কমলার মায়ের নতুন আবিষ্কার, কমলার মায়ের লাউ চামড়া নিতেছে, একদম মানে লাউ কুচাইতেছে চামড়া সহ। বলছিলাম লাউ কুচাইতে, চামড়া সহ কুচাইতেছে। সাথে আলু দিয়া ভাজি করব, রুটি খাবো সকালের রুটির জন্য আর কি। তো আমারও আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, আমি এইভাবে আর কখনো খাইনি। তো যেভাবে পাতলা করে কাটতেছে, আগে ছোটবেলায় লাউ বানাইতো বুঝছো, তেঁতুল দিয়া, তখন এরকম করে কাটতো, চামড়া না ফালা, কুচি লাউ আইনা তেঁতুল দিয়া কলার মুচি দিয়া ডইলা ভর্তা করো। হ্যাঁ, এই জন্য বুঝতেছি যে খারাপ হইব না, ভালোই হইব। আর আমরা আজকে খাবো রুটির সাথে, সাথে আলু আর টমেটো যাবে। তেলটা একটু গরম হয়ে এলেই ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, খোসা সহ কেটে রাখা লাউ, সাথে আছে আলু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি টমেটো, লবণ, সামান্য হলুদ। এবার ঢেকে দিচ্ছি। এই যে লাউ চামড়ার সাথে আলু আর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়ে ভাজি করছি। নর্মাল আলু ভাজি যেভাবে করে সেভাবেই করছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর পানি বের হয়েছে লাউ থেকে। এখন আর ঢাকার দরকার নেই, তাহলে অতিরিক্ত পানি বের হয়ে যাবে আর ওই পানি রান্নাতে অনেক সময় লেগে যাবে। তো আমি এখন এভাবেই রেখে দিচ্ছি। পানিটা সম্পূর্ণ শুকিয়ে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে আর কি, তখন তুলে নেব। পরোটা বানাবো, এই জন্য আটা নিয়ে নিতেছি। আমি আটা দিয়েই আসলে পরোটা বানাই, তো একত্রে বেশি করে বানাবে কমলার মা। 4, 5, 6, 7, 8 কাপ দিলাম, তো 16 কি 17টা হবে। দিয়ে দিলে আন্দাজটা ভালো বোঝা যায়। লবণ দিলাম আর অল্প করে চিনিও দিয়ে দিলাম, যেটা একদমই বোঝা যাবে না। ভাতটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর গরম চুলার উপরে কিছুক্ষণ রেখে দিব। দিয়ে দিলাম তেল। এখন তেল, চিনি আর লবণ দিয়ে আটাটাকে ভালো করে মিক্সড করে নিব। এরকম একটু ডলে ডলে মিক্সড করে নিব, যাতে আটার গায়ে আর কি তেলটা ভালোভাবে লাগে। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। অল্প অল্প করে মিশাই, লাগলে আবার দেওয়া যাবে। যে আটা কাটা হয়ে গেছে, মানে পরোটার আটা কাটা হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রাখতে হবে। যতটুকু নরম হয়েছে ঢেকে রাখলে আরও সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে থাকবে। যেহেতু এখন প্রচুর গরম, তো এটাকে তো আর ধরা যাচ্ছে না, মলাও যাচ্ছে না, একটু নর্মাল হোক। যে কমলার মা পরোটা বানাইছে কয়েকটা, এগুলো একটু অল্প গুঁড়ি দিয়ে বানাইছে, এখন ভাজবো এই জন্য।
আর যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো একটু বেশি আটা দিয়ে বানাবে। বেশি করে বানানোর কারণই হচ্ছে ফ্রোজেন করে রাখবো। এই সব কয়টাই বানাবে, এখনো গরম গরম আছে। আমি একটা একটা করে নিয়ে ভাজি, এটা আমাদের সকালের নাস্তার জন্য আর কি। বিসমিল্লাহ। এই চুলায় মেয়ে খিচুড়ি বসাই দিছে। আমি লাইট বন্ধ করে দিচ্ছি কারণ আজকে এত সুন্দর রোদ উঠছে, রোদ এসে একদম চুলায় পড়ছে, রোদ এসে চুলায় পড়ছে। আর এই সৌন্দর্যটা ধারণ করার জন্যই আসলে লাইট অফ করে দিচ্ছি, এই উপরের লাইটটা। অল্প তেল দিয়ে কয়েকটা পরোটা ভেজে নিলাম, এখন ডিম ভাজবো। গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গরুর মাংস রান্না করবো আজকে, কেন জানি রান্না করার আর মুড নাই। তো মাংসগুলা কেটে টেটে ধুয়ে পরিষ্কার করে বসাই দিব। কিছু কিছু বড় আছে, এগুলাকে ছোট করতে হবে। গরুর মাংস রান্না করব, আম ডাল রান্না করব, আর হচ্ছে ভাজি করব না কিছু, কালকের ভাজি আছে। যে পিসগুলো আলাদা করলাম এগুলাকে ছোট করতে হবে, এগুলাকে আগে ছোট করে নিই। সব মশলা দিয়ে ছোট একটা পাতিলে নিয়ে নিলাম, ননস্টিকের পাতিলে দিয়েছি, তাড়াতাড়ি হবে। 1 কেজি মাংস 1 কেজি মাংস একটু পাতিলের জন্যই ঠিক আছে, ছোট পাতিলে দিলে বরং তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। আস্ত রসুন দিব চিন্তা করতেছি, কয়েক কোষ আস্ত রসুন দিয়ে দিব। একে তো লেট করে আসছি রান্না করতে, তার মধ্যে কত কিছু মন চায়। দাঁড়ান, আস্ত রসুন নিয়ে আসি ফ্রিজে। বেশি দিব না, অল্প কয়টা। এই আস্ত রসুন দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ব্যাস এই কয়টাই থাক, যেহেতু রসুন বাটা আগেই দিয়ে দিয়েছি তো বেশি দিচ্ছি না। আমি ভালো করে মিক্সড করে এটাকে চুলায় দিয়ে দেবো। গরুর মাংসটা বসাই দিছি, বেশ কিছুক্ষণ ঢেকে রাখছিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কম ছিল তো ডিপ ফ্রিজে কিছু পেঁয়াজ ছিল, ওখান থেকে বের করে আর একটু দিয়ে দিলাম, হয়ে যাবে তাড়াতাড়ি। ঢেকে রেখে আরও কিছুক্ষণ কষাইতে হবে। চুলার আঁচটা কম করে কষাচ্ছি তো, কষানোর পাশাপাশি মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর এই পাশে যে ডাল দিয়ে দিয়েছি, ডাল বসাইছি, ডালটা সেদ্ধ হইলে তারপরে ঘুটে নিব, পানি দিব, আম দেব। দেখেন অল্প পানি দিয়ে ডালগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন ঘুটলেও হয় না ঘুটলেও হয়, তারপরেও একটুখানি ঘুটি দিয়ে ঘুটি দিচ্ছি। এভাবে ডাল রান্না করলে তাড়াতাড়ি হয়, অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো একটুখানি ঘুটে নিলাম, ডাল ঘুটটা হইলে ভালো হবে।
ডালটা স্বাদও হয় বেশি। তো এই যে ঘুটে নিচ্ছি, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। কালারটা খুব সুন্দর আসছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর আবার বলকের একটু কমবে ফোড়ন দেওয়ার পরে। এখন দিয়ে দিচ্ছি আম। দেখেন এই যে আম বিচি টিচি সহ দিয়ে দিলাম। আম বেশি রয়ে নাই, 2টা আম ছিল, তো ছেলে খাইছে। আর বাকিগুলো এই যে বিচি টিচি সহ দিয়ে দিয়েছি, তা না হলে আবার টক লাগবে না। ব্যাস, এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে দিব। আর এই পাশে তো মাংস এখনো হচ্ছে। যে ডালের জন্য ফোড়ন দিচ্ছি, রসুন আর পেঁয়াজ বাদামি করে ভেজে নিচ্ছি। এই করিস না। ডালে আম দিয়ে দিলাম। আর এই পাশে গরু মাংসটা প্রায় হয়ে গেছে। আসলে দেখলাম না মাংসগুলো কি সেদ্ধ হয়েছে কিনা, মনে হয় হয়েছে। এখন কি করি দেখেন, ব্যাস এখন 2-3 বলক এলেই তুলে নেব। বারান্দায় আসছি কাপড় চোপড় নিতে, দেখেন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। 2 দিন একটু ভালো ছিল, এখন আবার বৃষ্টি আরম্ভ হয়েছে। আজকে ছাদে যাইতেই হবে। আল্লাহ জানে কতটুক যে ভিজে আছে, বৃষ্টির পানি পড়লে ছাদে পানি জমে। আর এই যে হালকা বাতাস ছাড়ছে, এতে যে কয়টা গাছ পড়বে। ছাদে আসলে আমার গাছগুলো নিয়ে কাজ করা দরকার, কাজ করতে গেলে অনেক কাজ। তো ছাদও আসলে নোংরা হয়ে আছে, অনেক দিন ছাদে আসলে সেভাবে কাজ করা হয় না, শুধু পানি দিয়েই চলে আসি। পানি দেওয়া ছাড়া আর বাড়তি কোনো কাজ করা হয় না। গাছগুলো কেটে ছেটেও ছোট করতে হবে। তো রান্নাটা শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে ছাদে যাব বৃষ্টি থামলে। মানুষ ছোটাছুটি শুরু করে দিচ্ছে বৃষ্টির কারণে। বাড়তেছে। দেখেন এখন ওয়েদারের কি অবস্থা, 2 মিনিটও বৃষ্টি হয় নাই, রোদ একদম পুরা রোদ উঠে গেছে। কি পরিমাণে রোদ উঠছে দেখেন, বোঝার উপায়ই নাই। রাস্তার দিকে যদি না তাকাই তো বোঝার উপায়ই নাই যে একটু আগে যে বৃষ্টি হয়েছে। আর এই যে রাস্তা ভিজা। মনে মনে একটু ভাবছিলাম যে ছাদে যাব, বৃষ্টিতে ভিজবো, ছাদ পরিষ্কার করার উসিলা দিয়া, পানি ছাড়ার উসিলা দিয়া যাব, কিন্তু এই যে রোদ উঠে গেছে। এই হচ্ছে অবস্থা। ছাদে চলে আসলাম, ছাদে এসেই আমি অবাক। দেখেন এই যে আমার জবা গাছে জবা ধরছে, অনেক কলি, এই কালার হবে, মিষ্টি কি বলে এটাকে, মিষ্টি গোলাপি। এই একটা ছোট্ট ডাল
মাটিতে পুঁতছিলাম গত বর্ষাতে। এখানে অনেকগুলা কলি আসছে, এই বছর ফুল আসছে মাশাল্লাহ। কিন্তু ছাদ একদম পানিতে ভরপুর। একটু আগে যে দুপুরবেলা বৃষ্টি হয়েছে, ওই যে পাতা জমে এই সাইডে পানি হয়ে গেছে, আর ওই সাইডে তো বা অনেক পানি জমছে। যাই পানি ছাড়াই, কিন্তু মধুমঞ্জুরিতে ফুল ফুটছে, অনেক কলি, অনেক ফুল মধুমঞ্জুরিতে। মধুমঞ্জুরি বা মধু মালতী, যে যেটাই বলেন না কেন। এই যে ওই পাশেরটাও, চলেন ওই পাশেরটা একটু দেখাই আপনাদেরকে। এই যে অনেক ফুল আসছে। ডালপালা কিছুই ছাটি নাই, তারপরে মাশাল্লাহ ফুল আসছে। ঢেউয়া গাছটায় যে ফল আসার পর যে কাটলো, কাটার পরে দেখছে যে ফল আসছে, আমরা ফালাই নাই, মায়া লাগতেছিল। আপনাদের ভাইয়া এটাকে মাটিতে পুঁতে দিয়ে গেছে, বলে যে পাকবে। আসলেই পাকতেছে, আসলেই তো পাকছে। হ্যাঁ, নরম হয়েছে, যে পাকছে, কালারও আসছে। মায়া লাগতেছিল তাই ফালাই নাই, পাকছে ফল। ইস, একটু বাতাসে গাছের কি অবস্থা হয়, পুরো গাছটা মানে কি ভাঙ্গা পড়বে। এই যে অলকানন্দা, একটা ওই দিকে পড়ছে, একটা এই দিকে। আমি আগে সব কিছুর আগে পানি ছাড়াই। বৃষ্টি কিন্তু তেমন হয় নাই, 2-3 মিনিট হইল বৃষ্টি, তারপর রোদ উঠে গেছে, তাতেই পুকুর হয়ে গেছে ছাদ। ছাদটা আসলে ঝাড়ু দেওয়ানো দরকার, তাইলে পাতা কম জমতো। দেখি কালকে কালকে যদি কমলার মায়ের কাজ না থাকে, কুটা বাসার কাজ না থাকলে ছাদ ঝাড়ু দেওয়াবো। আজকে কুটা বাসা ছিল না, তো আজকে পরোটা বানাইছে। গতকালকেও কুটা বাছা ছিল না, যেহেতু সবজি টবজি খাওয়া হয় নাই গতকালকে বাথরুম মারছে। আচ্ছা, এই সাইডটা মোটামুটি পড়বে এখন পানি, আমি ওই সাইডের পানি ছাড়ে আসি। আল্লাহ, এখানে এই কাঠগুলা দিয়ে রাখছে যেন পাতাগুলা না পড়ে। পাতা গিয়ে তো আবার দেখা যাবে যে লাইন বন্ধ হয়ে যাবে, আরেক ঝামেলা হবে। ব্যাস একটু ফাঁক করে দিলেই, একটু সরাই দিচ্ছি না পাতা, এতে করেই। যে পাশের ছাদ থেকে মনে হয় চিপসের প্যাকেট, চুড়ি, কি যে এইসব পড়ে, একটু পাতা সরাই দিছি, এখন পানি সব নেমে যাবে। পানি যাবে কিন্তু ময়লা যাবে না, ময়লা গেলে আবার সমস্যা। তো এই বেডগুলো পরিষ্কার করতে হবে। এই বেড সব খালি, সব বেডগুলো খালি। এগুলাতে শাক ছিল, শাক খাওয়া শেষ, এখন সব বেডগুলো খালি। তো এগুলাতে একটাতে পালং শাক দিব, একটাতে বরবটি দিব, আর আরেকটাতে দিব হচ্ছে শসা। পালং শাকও লাগাবো, পুঁই শাকও লাগাবো। তো যেগুলোর বীজ আছে সেগুলোর কথাই বললাম। বেডও খালি আছে। এখন যেহেতু বর্ষার সময় মাটি নরম, তো সুন্দর হবে। জবা গাছটাকে এখান থেকে সরাই, তাহলে ফুল ফুটলে দেখতে ভালো দেখাবে। সব ফুলগুলো একসাথে থাকলো, দেখতে ভালো লাগবে। ব্যাস
এটাকেও টবে দিতে হবে, আর একটু বড় হোক। মাত্র তো এটার বয়স হচ্ছে 1 বছর। এটা আমার বড় মামি দিচ্ছে আমাকে এই ডালটা। আমি একটা ডাল ছিঁড়ে আনছিলাম রাস্তা থেকে, সাদা জবার, কিন্তু এটা বাঁচাইতে পারিনি। কয়েকবার আনছি জানেন, 2-3 বার আনছি। আমার শ্বশুর তখন হাসপাতালে, যতবার গেছি হাসপাতালে ওনাকে দেখতে, ততবারই আমি একটা একটা ডাল ছিঁড়ে আনছি, যে একটা না একটা তো বাঁচবে, ভাইঙ্গা আনছি আর কি। কিন্তু মামি একটা ডাল দিচ্ছে, ওইটা থেকে আমার গাছ হয়েছে মাশাল্লাহ। আর এই যে আমার কাঠগোলাপেরা, সাদাটা আরও ফুটবে, বেচারা ছোট গাছ তো। এই যে, আর এই কাঠগোলাপটা বড় হয়ে যাওয়াতে ফুল উপরে, এই জন্য চোখে পড়ে না। এই হচ্ছে আমার নোংরা ছাদ বাগানের অবস্থা, এলোমেলো নোংরা ছাদ বাগানের অবস্থা আর কি, যেটা আমি আরও কিছুদিন এলোমেলো রাখবো। ফল টল আসছে, পেয়ারা আসছে, তারপরে বেদানা আসছে। এখানে আবার দেখি মালবেরিও ধরছে। মালবেরি গাছগুলো এবার কাটি নাই, কাটার আগেই ফল ধরছে। সব কয়টাতে আবার ফল আসছে, একটু একটু সব কয়টাতে ফল আসছে। ছোট 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 মালবেরি ধরছে সব কয়টাতে। ভাবছিলাম কাইটা দিব, কাটাও হয়নি। আজকেও অল্প সময়ের জন্য আসলাম ছাদে। পুরো গাছে সব পাতা ঝরে গেছিলো, গরমে আমি নিয়মিত পানি দিই নাই, যার কারণে এখন আবার সুন্দর পাতা গজাইছে। আমার এই জামরুলগুলো অনেক মিষ্টি, অর্ধেক হচ্ছে পিঙ্ক কালার, অর্ধেক হচ্ছে সবুজ। বাড়িতে আমার চাচা শ্বশুরদের একটা গাছ আছে, ওইটা পুরাটা গোলাপি। ওখান থেকে এবার একটা ডাল আনবো চিন্তা করছি, কারণ এই গাছের ডাল বর্ষাকাল তো, এখন ডাল মাটিতে লাগাইলেই হবে। আর এরকম আমার ডালের গাছ অনেক আছে। এই গাছটা তো পুরা মালটা গাছের উপর কীভাবে হামলা দিচ্ছে, মনে হয় কি গাছগুলো ঘুরে বাতাসে, এরকম মনে হয়। দেখেন মালটা গাছের উপরে কিভাবে এসে কাঠবাদাম গাছটা পড়ছে। হায় খোদা, এটাকে ঠিক করতে হবে। এটাকে ঘুরে এদিকে দিচ্ছি, আমি জানি বাতাসে আবার ঘুরে এদিকে বা এদিকে যাবে আবার। মালটা গাছটা ভাঙ্গেই যে এটা এমন একটা অবস্থা। কি যে করবো বুঝতেছি না। এইখানে একটা মাধবী পেয়ারা গাছ ছিল, গাছটা মারা গেছে। এত সুন্দর হইতো এটার পেয়ারাগুলা, ভিতরে গোলাপি উপরে সবুজ, মানে সবুজ কি সব পেয়ারা যেমন তেমনই, পাকলে ভিতরে পুরা গোলাপি কালার। গাছটা মারা গেছে, এখন এইখানে ঘাস হইয়া কাশফুল হয়ে গেছে। এটাকে এই মাটির গোড়াটা, এই যে পেয়ারার গাছের গোড়াটা উঠাইতে হবে। কীভাবে যে উঠাবো এটাকে, এইভাবে রাখি। এখন তো মাটি নরম, এরকম করতে করতে এটার মাটির সাইড হবে আর এটা তোলা যাবে। এটাকে তুলতে হবে, মাটিগুলা সরায় ফেলাইলে এখানে অন্য একটা গাছ লাগানো যাইতো, একটা প্রজাপতি। খেয়াল করে নাই, তা নইলে উড়াল দিত। এই হয়েছে আমার নোংরা ছাদ বাগানের অবস্থা, খুবই নোংরা অবস্থা আছে। এই হচ্ছে আমার ঢেউয়া গাছ, প্রত্যেক ডালে ডালে ঢেউয়া। যে চারটা সহ ডাল কাটছে, ওইটার জন্য যে আমার কি আফসোস, ওগুলা বেশি বড় ছিল। হয়তো ঢেউয়াগুলো দেখলে আপনাদের ভাইয়া কাটতো না, আসলে পাকার পরেই কাটতো। যাই হোক, ভালো ঢেউয়া দেয় না দেখেই আসলে কাইটা ফলাইতেছিল। কিন্তু এই বছরই ঢেউয়া বড় বড় হয়েছে, এবং সুন্দর হয়েছে। আর পুরা গাছ জুড়ে কিন্তু আমগুলা না বড় হইতেছে না, দূরের গুলা বড় দেখায়। বড় দেখায় কি, দূরের গুলা বড়ই হয়েছে।
পাতার ভিতরে ভিতরে দূরেরগুলো বড় হয়েছে, কিন্তু কাছের এগুলো বড় হয় নাই। একটা কাঁচা আম যদি না খাইয়া দেখি তাইলে হবে? কত কাঁচা আম খাইয়া ফেলতেছি কিনা কিনা, নিজের গাছেরটা খাইয়া একটু টেস্ট করতে হবে। তো আরও কয়দিন যাক, মায়া লাগে আসলে ছিটতে। কে জানি আসছে, দাঁড়ান দেখি। অটো নষ্ট হয়ে গেছে, তাই ঠিক করতে আসছে। তো ওরা কাজ করুক, আমি নিচে নেমে যাচ্ছি। ওই যে তালা রাখা, তালাটা দিয়ে যাও।